বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ময়ূরাক্ষী উপন্যাসের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। রাস্তায় নেমেই মজিদ বলল, বিয়েবাড়ির টাড়ি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি? বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আমি বললাম, বিয়েবাড়ি খুঁজতে হবে না, চল পুরনো ঢাকায় গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো। টাকা আছে? আবার এত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়েবাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব, ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিনের দিন কি যে হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিকশার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিকশা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এতটুকু মাথায় ঢুকবে না এরকম বোকা একজন রিকশাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ বলল, মজিদ বল, তুই দেখ রিকশা পাস কিনা। আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে। এদের নামও যেমন সুন্দর, সাজসজ্জাও তেমন সুন্দর। আমাকে দেখেই দোকানদার সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর আসছে না। মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত। সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে কি বসন্ত পেল কি করে? সব সময় ভাবি জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে ব্যবহার খুব খারাপ ছিল। যেমন হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? হুঁ। টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুটা টেলিফোন করব। এই যে 4 টাকা, টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায়ই জিজ্ঞেস করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দিবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও দেয় না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কী কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে? আমি বুঝতে পারছি আপনি টুটুল। আসলজন না, নকলজন। ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল। তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরও 2টা টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে কত টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না। বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেওয়ার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন। ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ। আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা বলবো? আমার কিন্তু মুখস্থ। কবিতার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে অতন্দ্রিলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো। সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি। কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে। এতক্ষণ ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করল চমৎকার। আবৃত্তির শেষে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম?
হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এইগুলি আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তবে তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারে না, তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম! সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠল, অনেকক্ষণ পর্যন্ত হাসল। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে, টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যাই, মনে হয় আপনি টেলিফোন করেছেন। তাই নাকি? হ্যাঁ। আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটা নেওয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসবো। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসবো। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নামডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুলি ভাইয়ের কপালে কাটা দাগ আছে? আমার কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলুন তো আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না? আপনার আসলে কোনো ক্ষমতা নেই, ঠিক ধরেছ, কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ হয়েছে। টেলিফোন কি রেখে দেব? না না, প্লিজ, আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে, আর না। মজিদ বোধহয় রিক্সা ঠিক করে ফেলেছে, তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কী চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করার জায়গা পাও না? আমি তোমাকে এমন শিক্ষা দেব, আপনি এত রেগে যাচ্ছেন কেন? শাট আপ! আমি ভদ্রলোককে আরও খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলেও তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসনি। এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা, মা, ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন, কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়া না হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে। রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ হলো কী করে। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না। এটিও বোধহয় সেই জাতীয় প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া। ঝিম ধরে আছে চারিদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যেই বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই। মজিদ চোখ মেলল। কি হয়েছে রে? কিছু না। স্বপ্ন দেখেছিস? হুঁ। দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বলতো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে কিনস্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছে করছে ঠিক সেইভাবে মজিদের গায়ে হাত বুলাতে।
হিমু, কি? আমার বাবা আমাকে খুব আদর করত। সব বাবারাই করে। আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? বল শুনছি। না থাক, থাকবে কেন শুনি। এই গরমে ঘুম আসছে না, তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক, মজিদার শব্দ করল না। ঘরের ভেতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করে নদীটা আনতে পারছি না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল, যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন। কত রকম উপদেশ তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। আমি কি সেই সব উপদেশ মানি, নাকি মানার ভান করি? বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জিন আগা পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।